আপনারা হাওড়া জেলার মানুষ ভাই, আপনারা গার্মেন্টসের শিল্পের সাথে বেশি যুক্ত। আপনাদের বলুন, আজকে 2011 সালের আগে যা জায়গায় ছিলেন তার থেকে খারাপ জায়গায় আছেন না ভালো জায়গায় আছে? এখানে আমি অনেক দেখিয়ে দিতে পারবো যারা 20 জন 25 জন ছেলেকে নিয়ে কাজ করতো, তারা আজকে অন্যের কাছে কাজ করছে, তারা আজকে টোটো চালাচ্ছে, বিরিয়ানির দোকান, চায়ের দোকান করছে। তাহলে উন্নতি হলো না অবনতি হলো? অবনতি হয়েছে। আর দেখুন মমতা ব্যানার্জির ভাইপো, তার সম্পত্তি রকেটের গতিতে বেড়ে যাচ্ছে। লাভটা হলো কার? ভাইপোর হলো। আর আপনি আমি এত বড়ই অভাগা, আমার আপনার ভাইপোর কথা আমরা একবারের জন্য ভাবছি না। আপনার আমার ভাইপোর কথা যদি আমরা ভাবতাম, তাহলে আমাদেরকে এই মঞ্চ করে ওয়াকফের জন্য কথা বলতে হতো না। দেখতেন দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করত এবং রাজ্যের বিধানসভা থেকে এই ওয়াকফ আইনের বিরুদ্ধে রেজুলেশন পাস করিয়ে নিত। আমি আপনি আপনার আমার ভাইপোর কথা ভাবছি না, আমরা মিলে ওনার ভাইপোর কথাই ভাবছি। সমস্যাটা হয়ে গেছে আমাদের কোন জায়গায় জানেন? সবাই মিলে ওনার ভাইপোর কথাই ভাবছি। সময় এসেছে নিজের ভাইপোর কথা ভাবুন। বল, আওয়াজ তুলুন যে নবান্ন থেকে আপনাকে নামতে হবে। ওই নবান্নটা তৈরি হয়েছিল হাওড়া জেলার, হুগলি জেলার এই গঙ্গার এপারের ওপারের মেটিয়াপুরের মানুষের জন্য পাইলট প্রজেক্ট হিসাবে ওটা গার্মেন্ট হাব হতো। ওখানে যারা কাপড় শিল্পের সাথে যুক্ত তাদের জন্য তৈরি হয়েছিল। ওটা আমাদেরকে ফিরিয়ে দাও। আওয়াজ তুলতে হবে আপনাদেরকে। কেন ওটা হয়েছিল? যে ওটা একটা পাইলট প্রজেক্ট। ওটা যদি সাকসেস হতো, ওই ধরনের আরো 10টা হয়তো হতো রাজ্যে। ওখানে সরকারিভাবে একটা, আপনি এদিক সেদিক ব্যবসা করছেন, করতেন যেখানে ইচ্ছা, কিন্তু ওটা একটা ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে যুক্ত হতো। ইন্টারন্যাশনাল মার্কেট, ওখানে কারবারির যারা মাল কিনতে আসে কি বলে তাদেরকে? কি ওই কাস্টমার, খরিদ্দার, আর একটা ভাষায় কি বলে আপনারা বেশ, ওই যারা আসবে ওখানে মাল নিতে চলে যেত। বলুন, ওটা একটা নির্দিষ্ট সরকারি জায়গা হতো। তো সেটাকে ধ্বংস করে দিয়ে কি করলো মমতা দিদি? বলে দিল তোমরা 14 তলায় উঠতে পারবে না। সিঁড়ি উঠার কোনো প্রশ্ন নাই, লিফটে উঠবে। হার্টের যদি প্রবলেম থাকে হার্ট অ্যাটাক হয়ে যাবে। কত ভালোবাসে বলুন তো আপনাদের। বলে ফুটপাতি তোরা থাক, কেন 14 তলায় উঠবি? বুঝতে পেরেছেন তো? তার বদলে বলেছিল একটা জায়গায়, আমি যাওয়ার পরে হয়তো আপনাদের বিধায়ক বা আপনাদের এমপি বলতে পারে যে মমতা ব্যানার্জির নামে মিথ্যে কথা বলছেন। উনি নুঙ্গি স্টেশনে, তাই তো নাকি, ওপারে 400 কোটি টাকা দিয়ে এর পরিবর্তে করে দেবে বলেছিল। হ্যাঁ, করে দেবে বলেছিল। এর পরিবর্তে 400 কোটি টাকা বরাদ্দ করেছিল। দেখুন 4টি ইট গাঁটেনি এখনো পর্যন্ত। ওরা চাই না আপনি স্বনির্ভর হন, ওরা চাই না আপনি প্রশ্ন করুন, ওরা চাই সবসময় আপনি ওনার পায়ের তলায় পড়ে থাকুন। নালে বলুন তো, আচ্ছা আমি তো একজন বিধায়ক, সারা রাজ্যে কি আমার নেটওয়ার্ক আছে নাকি? বাদ দেন। আমার জন্য 4টা থানা করে দিল আটকানোর জন্য, ছেলেদের আমি মিথ্যা কেস দেবে বলে। স্পেশাল অবজারভার দিল নটোরিয়াস ক্রিমিনালকে। শুভেন্দু অধিকারী যে মমতা ব্যানার্জিকে লস্করের তৈয়বা অর্থাৎ জঙ্গির সাথে যুক্ত করে দিল, এই রাজ্যের সাথে নাকি কাশ্মীরের জঙ্গিদের যোগ আছে বলে দিল, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তার বিরুদ্ধে স্পেশাল অবজারভার দিয়েছে। তাকে ছেড়ে রাখছে, আমাকে আটকাচ্ছে কেন? কেন বলুন তো? আমি পিছড়ে বর্গ থেকে উঠে এসেছি বলে, আমরা দলিত আদিবাসী মুসলমান সমাজ থেকে উঠে আসছি বলে। এই দলিত আদিবাসী মুসলমান সমাজের কাজ কি? পায়ের নিচে বসে থাকো। বুঝতে পারছেন না? পায়ের নিচে বসে থাকো, যেটা দেবে মেনে নাও, ঠিক আছে, এটা আমার জন্য বড় কিছু। এই জন্য অসুবিধা হয়েছে। নওশাদ সিদ্দিকী আমাদের বলবে, আমাদের ভুল ধরে দেবে। আমরা নওশাদ সিদ্দিকীদের যেটা বলবে এতদিন বলে আসছি। ওকে দেখিয়ে বলেছে আ, তো আমরা আ বলেছি, তাই না? একে দেখিয়ে বলেছে এটা বি, আমরা বলছি হ্যাঁ এটাই বি, দিদি জিন্দাবাদ। সিকে দেখিয়ে বলেছে এটা ডি, আমরা বলছি হ্যাঁ এটাই ডি। দিদি যখন বলে দিচ্ছে এটাই ডি, কিন্তু নওশাদ সিদ্দিকী বলছে না দিদি, তুমি সংখ্যালঘুদের জন্য 1 বছরে 5,000 কোটি টাকা বরাদ্দ করছো, কিন্তু খরচ করছো মাত্র কত? 30%। কেন দিদি? প্রশ্ন তো আমি করছি বিধানসভার মধ্যে গিয়ে। ওটা কষ্ট হচ্ছে, আমি বোঝানোর জন্য বলছি। এই ধরুন না, দেখাচ্ছে কি এই পানিটা আপনার জন্য বরাদ্দ করা হয়েছে, আপনি পিপাসার্থ। এই পানি যখন আপনার জন্য বরাদ্দ হচ্ছে, স্বাভাবিকভাবে খুশি হচ্ছি আমরা। 5,000 কোটি টাকা, 3 কোটি থেকে 3.5 কোটি খুব বেশি হলে সংখ্যালঘু আছে, তাদের জন্য 1 বছরে 5,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কত খুশি, আমিও খুশি, আপনারা খুশি। কিন্তু পানির পেয়াস পেয়েছে আমাকে, আমি পিপাসার্থ, পানির দরকার। আমাকে কি 1 ছিপি দিচ্ছে, লাভ কি হবে? এর থেকে ভাই না দেওয়াই ভালো না ভাই? 1 ছিপি বরাদ্দ করা দরকার ছিল। আবার ওই 1 ছিপির মধ্যে কি হয়েছে জানেন? স্কুল এডুকেশনে ঢুকিয়ে দিয়েছে টাকা। আপনাদের এখানে যে প্রাইমারি স্কুলগুলো আছে খোঁজ নিয়ে দেখবেন, মিড ডে মিলের যে ভবনগুলো হচ্ছে না, ওগুলো কার টাকা থেকে হচ্ছে? মাইনরিটি অ্যাফেয়ার্স, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের টাকা দিয়ে
প্রাইমারি স্কুলের মিড ডে মিলের ভবন নির্মাণ হচ্ছে। কেন হবে ভাই? ওটাতে স্কুল এডুকেশনে যে প্রায় 40,000 কোটি টাকা বরাদ্দ আছে, ওর থেকে তো করবেন আপনি। তাহলে আপনি আমার ভাগের টাকা কেন নেবেন? প্রথম তো এটা অন্যায় হচ্ছে। শুধু আমি গাজুয়ারি করে বলছি এটা নয়, এটা অন্যায়। দলিতদের, আদিবাসীদের উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ করা হয়, সে টাকা অন্য খাতে কেন ভাই খরচ করবেন? ওটা তো শুধুমাত্র আদিবাসীদের উন্নয়নের জন্য। তাহলে অন্যায় করছে। এই অন্যায়গুলো ধরিয়ে দেওয়াটাই হচ্ছে আমার অপরাধ। আমার কাছে বলবে কি লাগবে বলো, মিনিস্ট্রি দিয়ে দেবে। জুতো যত চাটতে পারবো তত ভালো কিছু পাবো। শুনতে খারাপ লাগছে ভাই, বুঝতে পারছেন না? অনেক জুতো চাটার জন্য, মানে সবটাই তো ভেবেছে আপনাকে আমাকে একই ভেবে নিয়েছে। মানে আমি এখন যে লড়াই দেব সেটা বিশ্বাস করছে না। কি ভাবছে? ও বেটা তো এদের আগে আগে দেখ না, ওরা ছিল, ওদের মতোই হবে, দিনের শেষে কিছু একটা নেবে। ওরা 10 টাকায় বিক্রি হতো, এরা 90 টাকায় বিক্রি হবে, এই ভেবে নিয়েছে। বুঝতে পারছেন তো?